ইউনূস সরকারের শেষ সময় এসে গেছে, আর সে কারণেই তারা এমন সব আচরণ করছে মানে যাতে মনে হতে পারে যে সরকার ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। সোশ্যাল মিডিয়ার যুগে শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য কেউ প্রচলিত মিডিয়ার দিকে তাকায় বলে আমার মনে হয়। শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে যত কথা আছে সেগুলো সরকারি উদ্যোগে প্রচার করা হয়, এমনকি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা বাধ্য করা হচ্ছে। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে হঠাৎ করে 8 সদস্যের প্রতিনিধি দল নিয়ে যে চীন যেতে হচ্ছে, এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, নাহিদ ইসলামের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, কারণ এবার প্রবাসী ভোট যুক্ত হচ্ছে, প্রবাসী ভোটাররা ভোট দেবেন। কাজেই নাহিদ ইসলামের আগে থেকেই কথা ছিল যে দেশের কাজ একটু গুছিয়ে এনে তারা বিভিন্ন দেশে সফর শুরু করবেন, যেসব দেশে প্রবাসীদের সংখ্যা বেশি। খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। ধারণা করা হচ্ছে এনসিপির 5 জন নেতা গোপনে দেশ ত্যাগ করে চীনে পাড়ি জমিয়েছে। বাংলাদেশে নির্বাচনের সময় যত বেশি ঘনিয়ে আসছে তত বেশি জটিলতা দেখা দিচ্ছে। যে কালকে কলকাতা থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার দেখা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে দিল্লি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ অংশগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রদর্শক, আজকে ভিডিওর বিষয়ে কোনো কথা বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। আরেকটি কথা, আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো দেখে আসি। চলুন। প্রবাসী সিনিয়র সাংবাদিক শওকত আলী সাগর লিখেছেন, ঘৃণা ছড়ায় শেখ হাসিনার এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার প্রধান উপদেষ্টার অফিস থেকে রীতিমতো বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোন গণমাধ্যম শেখ হাসিনার বক্তৃতা প্রচার প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিক শব্দটির প্রতি খেয়াল রাখুন। খেয়াল করবেন, সরকার হুঁশিয়ার করে দিচ্ছে ব্যবস্থাটা হবে তাৎক্ষণিক। শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অভিযোগই এখন বিচারিক আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়নি। বিচারাধীন কোনো বিষয় নিয়ে আদালতে উপস্থাপিত বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা আরো প্রচলিত চর্চা। সেক্ষেত্রে নির্দিষ্ট মামলায় আদালতের উপস্থাপিত সব তথ্যই প্রকাশের আওতার বাইরে থাকে। শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে যত কথা আছে সেগুলো সরকারি উদ্যোগে প্রচার করা হয়, এমনকি আমি বলছি কথা শওকত আলী সাগর লেখেননি, এমনকি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা বাধ্য করা হচ্ছে টিভিগুলোকে প্রচার করার জন্য। আসছি পরের কথায়। তিনি লিখেছেন, কিন্তু অভিযুক্তের বক্তব্য আইন করে হুমকি দিয়ে বন্ধ রাখতে বাধ্য করা হয়। শেখ হাসিনার বিচারের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এটি একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে বলে আমার ধারণা। বাই দ্য ওয়ে, বাংলাদেশের পত্রপত্রিকা টেলিভিশনের দর্শক শ্রোতা এখন গুরুত্বপূর্ণ কোনো পর্যায়ে নেই। সোশ্যাল মিডিয়ার যুগে শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য কেউ প্রচলিত মিডিয়ার দিকে তাকায় বলে আমার মনে হয় না। আমার তো মনে হয় শেখ হাসিনার বক্তৃতার প্রচার অবাধ করে দিলে সেটি বরং শেখ হাসিনার গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করবে। তিনি তার বিরক্তি উদ্রেককারী বক্তৃতার ধরনে তেমন কোনো পরিবর্তন এনেছেন বলে কোনো খবর পাইনি। সাগর বলেছেন এসব কথা। সাগর যে কথাটি এখানে বলেননি তা আমি স্পষ্ট ভাষায় বলছি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দেশনা দিয়েছে, গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অডিও বা ভাষণ সম্প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা, এটি মূলত ফ্যাসিবাদী পদক্ষেপ। কারণ এটি মত প্রকাশের জায়গা সংকুচিত করার একটি সংগঠিত প্রয়াস, যেখানে রাষ্ট্র আইনকে ঢাল বানিয়ে জনপরিসরে একক বয়ান চাপিয়ে দিতে চায়। গণতন্ত্রের প্রথম শর্তই হলো বিতর্ক এবং ভিন্ন মতের স্বীকৃতি। সেখানে সমগ্র গণমাধ্যমকে আগে ভাগে সতর্ক করে নির্দিষ্ট একজন নেতার যে কোনো বক্তব্যকে সামগ্রিকভাবে নিষিদ্ধ অথবা অপরাধের সাথে জুড়ে দেওয়া হলো প্রায়র রিস্ট্রেইন্ট, যা কেবল স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিকভাবে ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করে থাকে। এটি ভুল তথ্য ঠেকানোর কোনো সূক্ষ্ম সার্জারি নয়, এটি কুঠারের কোপ বা কুড়ালের কোপ, যাতে ভালো মন্দ সত্য মিথ্যা সব একসঙ্গে কাটা পড়ে গেল। আমি জানি সরকার বলবে নিরাপত্তা, স্থিতিশীলতা, বিচার প্রক্রিয়ার মর্যাদা রক্ষা, এই সব কারণে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে বা দেওয়া দরকার। কিন্তু প্রশ্ন হলো, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কি একসঙ্গে দুটি বিপরীত কাজ করতে পারে কিনা? একদিকে আদালত সংশ্লিষ্ট সম্প্রচারকে রাষ্ট্রীয় পর্দায় লাইভ দেখাবে, আর অন্যদিকে অভিযুক্ত বা সমালোচিত পক্ষের যে কোনো বক্তব্যকে আগে ভাগেই অপপ্রচারযোগ্য ঘোষণা করবে। এটা হচ্ছে বাছাই করা স্বচ্ছতা, যেখানে নাগরিকের তথ্য দেওয়া হয় কেবল সেই মাত্রায় যেটুকু সরকার নিজের পক্ষে নিরাপদ মনে করে। এতে বিচার বোধের ভারসাম্য নষ্ট হয়, কারণ নাগরিকের কাছে এক পক্ষের বক্তব্য পৌঁছায় উচ্চ স্বরে, অন্য পক্ষের কথা ঢোকার আগেই আইনের বেড়া টেনে দেওয়া হয়, পর্দা নামিয়ে দেওয়া হয়। গণতান্ত্রিক সমাজে সত্য বেরিয়ে আসে সংঘর্ষে নয়, পরীক্ষা নিরীক্ষায়, যুক্তি পাল্টা যুক্তি, প্রমাণের পাল্টা প্রমাণ, এই ঘষাঘষিতে। সেখানে সমগ্র একটি কণ্ঠস্বরকে আগে ভাগে অপরাধ সম্ভাব্য বা ধরে নিয়ে চুপ করিয়ে দেওয়া হলে জনপরিসরে আর জনপরিসর থাকে না। এটা আসলে রাষ্ট্রীয় নোটিশ বোর্ড হয়ে যায়। তাই হয়ে গেছে বাংলাদেশ এখন। তার মানে সরকার ভয় পেয়ে তার আইন, আদালত, গণতন্ত্র, জবাবদিহিতার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি নামে যে পোশাকটি পরে আছে সেটি আসলে ভিজিয়ে ফেলেছে। যে চাপের কথা যেতে যেতে বিপুরঞ্জন সরকার লিখে গিয়েছেন তার শেষ চিঠিতে, একটি
একটি লেখা প্রকাশের জন্য বিভুদাকে অফিস থেকে চাপে পড়তে হয়েছে। শোনা যাচ্ছে তার চাকরিটিও চলে গিয়েছিল, সেটা সরকারি চাপ না, তিনি এর জন্য মারা যাননি হয়তো, কিন্তু জানি না আসল সত্যটা এখনো আমরা জানতে পারিনি। কিন্তু যে সত্য তিনি আমাদের জানিয়ে গিয়েছেন, তিনি আসলে ভয় পাচ্ছিলেন, ভীতবোধ করছিলেন এই সরকারের প্রেস অফিসের, বিশেষ করে ইউনূস সরকারের প্রোপাগান্ডা সচিবের দপ্তর থেকে আসা চাপের ভয়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ফ্যাসিবাদ নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, সেখানে বলেছি যে ফ্যাসিবাদের প্রধান কৌশল হলো ভয়। ভয় দেখাতে হয় আইন দিয়ে, অভিযানের ভাষা দিয়ে, আদালতের ছায়া দিয়ে। আজকে যা হচ্ছে সেটি ঠিক তাই। প্রচার করলে ব্যবস্থা, সম্পাদক নিজের নিরাপত্তা দেখে, রিপোর্টার উৎসের দরজা বন্ধ পায়, মানে যেখান থেকে খবর পাবে সেই দরজাগুলো বন্ধ হয়ে যায়, মালিক মামলা ঝুঁকিতে বিজ্ঞাপনদাতাদেরকে মানে হারানোর ভয় করে এবং পত্রিকা বন্ধের ভয় করে। তারপর একসময় নীরবতা নামতে শুরু করে। এই নীরবতা এর আগে ছিল না বাংলাদেশে। বাংলাদেশে এই ঘটনা ঘটেনি, কোনোদিন হঠাৎ করে আসে না, আসে ব্যতিক্রম দেখিয়ে। আজ একজনকে বাইরে রাখা হলো, কাল আরেকজনকে, কিছুদিন পর ব্যতিক্রমই নিয়ম হয়ে যাবে। এই পদক্ষেপ শুধু একজন রাজনীতিকের বিরুদ্ধে নয়, এটি দেশ জুড়ে প্রশ্ন করার অধিকারকেই শর্তারোপ করেছে। এবং প্রশ্ন করার অধিকার শর্ত সাপেক্ষ হলে ভোটের অধিকার অর্থ হয়ে পড়ে। তথ্য অন্ধকারে ভোট কখনোই মুক্ত থাকতে পারে না, হয় না। আর যদি আমরা কেতাবি ভাষায় বলি তাহলে বলা যায় যে সরকারের যুক্তি হতে পারে ডিপ ফেক, উস্কানি, সহিংসতা, সবই বাস্তব ঝুঁকি। আমিও মানি হয়তো রাষ্ট্রের এই ঝুঁকি মোকাবেলা করা দরকার, তবে তার উপায় হতে পারে নির্দিষ্ট কন্টেন্ট পরীক্ষা নিরীক্ষা করে, অপসারণ, উৎস যাচাইয়ের বাধ্যবাধকতা দেখিয়ে বা ফরেনসিক নির্ভর সিদ্ধান্ত দিয়ে, দ্রুত আপিল প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করে। আমাদের তো রাইট অফ রিপ্লাই নেই। জনগণের রাইট অফ রিপ্লাই না থাকলে রাষ্ট্র ফ্যাসিবাদী না হয়ে যায় না, আমি কথাটাই বারবার বলতে চেয়েছি। এবং এখন সেই ফ্যাসিবাদী রাষ্ট্রে আমরা প্রবেশ করেছি। একটি ব্যক্তির যাবতীয় বক্তব্যকেই আগামভাবে অবৈধ সম্ভাবনার মানে অবৈধ করে দেওয়া, মানে বা অবৈধ সম্ভাবনার ঝুড়িতে ঢেলে দেওয়া নীতিগতভাবে ভুল এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক। এতে যারা সত্যিকারের মিথ্যাচার করে তারাও সুযোগ পায়, সবই তো নিষিদ্ধ, তর্কটাই বাদে এই যুক্তি তুলে ধরতে। ফল দাঁড়ায় জনগণ বিশ্বাস হারায়, কারণ তারা দেখে রাষ্ট্র সত্যকে জিততে দিতে চায় না, রাষ্ট্র কেবল নিজের বক্তব্যকে জিতাতে চায়। এই নীতির আরেকটি বিপজ্জনক দিক কি জানেন? আইনকে রাজনীতির অস্ত্রে পরিণত করা। সন্ত্রাস বিরোধী আইন, রাষ্ট্রদ্রোহ, জনশৃঙ্খলা, এসব ধারাকে যদি এমন ভাবে টেনে ছোট মানে ছেটে প্রয়োগ করা হয় যে সংবাদ প্রচার আর সহায়তার রেখা এক হয়ে যায়, তাহলে সাংবাদিকতা একদিনেই অপরাধ বিজ্ঞানের অধ্যায় হয়ে যাবে, হয়ে দাঁড়িয়েছে এখন। তখন যা ঘটে তা আমরা বহু দেশে দেখেছি। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে হঠাৎ করে 8 সদস্যের প্রতিনিধি দল নিয়ে যে চীন যেতে হচ্ছে, এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, নাহিদ ইসলামের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, কারণ এবার প্রবাসী ভোট যুক্ত হচ্ছে, প্রবাসী ভোটাররা ভোট দেবেন। কাজেই নাহিদ ইসলামের আগে থেকেই কথা ছিল যে দেশের কাজ একটু গুছিয়ে এনে তারা বিভিন্ন দেশে সফর শুরু করবেন, যেসব দেশে প্রবাসীদের সংখ্যা বেশি। তারই অংশ হিসেবে মালয়েশিয়া সফর করছেন তিনি। কিন্তু এই মুহূর্তেই যে তাকে চীন যেতে হবে তার কিন্তু একেবারেই কিচ্ছু ঠিক ছিল না। হঠাৎ করেই বৃহস্পতিবার ঠিক হয় যে 8 সদস্যের প্রতিনিধি দল নিয়ে নাহিদ ইসলামকে চীন যেতে হবে। চীনের রাষ্ট্রদূত, যিনি গত আগস্টের পর থেকে ভীষণ প্রকাশ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যালয় সফর করছেন, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন, সেই রাষ্ট্রদূত ডেকে নিয়ে যান নাহিদ ইসলামকে এবং সেই প্রতিনিধি দলকে এবং সেই ব্যক্তিকে যাদেরকে চীন চিহ্নিত করেছে রাষ্ট্রীয় দাওয়াতে চীন সফরে যাওয়ার জন্য। দেখুন, গত আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর মগবাজার অফিসে বা বিভিন্ন কর্মসূচিতে যেমন চীনা রাষ্ট্রদূত গেছেন, বিএনপির নেতৃবৃন্দকে বারবার তারা আমন্ত্রণ জানিয়ে চীন নিয়ে গেছেন। জামায়াতে ইসলামীর আমির সহ প্রতিনিধি দল এই জুলাইয়ে ঘুরে এসেছেন। আর জুনে আপনাদের মনে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতাদের যে প্রতিনিধি দলটি চীন সফর করে, সেখানে পলিট ব্যুরোর সদস্যরা, মানে চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্যরা তাদের সঙ্গে গ্রেট হলে বৈঠক করেন, মানে যেই হলে সাধারণত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে চীনের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদেরও বৈঠক হয়। তো সে সময় মনে হচ্ছিল চীন যেহেতু ধরেই নিয়েছে যে আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছে, কাজেই বিএনপির সঙ্গে সবচেয়ে কার্যকর সম্পর্ক রাখা আর জুনের ওই বৈঠকের মাধ্যমে একরকম বিএনপিকে আগামী নেতৃত্ব দানকারী দল হিসেবে স্বীকৃতি দেওয়ার বা একরকমের স্বাগত জানানোর বৈঠক হয়ে উঠেছিল জুনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের সেই সফর। এরপর জুলাইয়ে জামায়াতে ইসলামী যায়। তাতে বোঝা যায় চীন মনে করছে যে জামায়াতে ইসলামী যেহেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল, কাজেই সেই দলটির সঙ্গেও গুরুত্বপূর্ণ যোগাযোগ রাখা জরুরি। কিন্তু এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে দেখুন, চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এলে এপ্রিলে একবার সাক্ষাৎ হয়েছে বটে। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির নেতৃবৃন্দ নাহিদ ইসলামের নেতৃত্বে গিয়ে রাষ্ট্রদূতের দফতরে গিয়ে ঢাকায় দেখা করে এসেছেন এক দফা জুনে। কিন্তু চীন এনসিপির সঙ্গে এনগেজ করার কিংবা এনসিপি নেতৃবৃন্দকে চীনে নিয়ে যাওয়ার তেমন কোনো উদ্যোগ জানায়নি, কিংবা চীনা রাষ্ট্রদূতকে বারবার দৌড়ে দৌড়ে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো এনসিপি শিবিরে যোগাযোগ করতে দেখা যায়নি। কি হলো যে হঠাৎ নাহিদ ইসলামের এমন ব্যস্ত সময়ে যখন তিনি বিদেশ যাচ্ছেন, কিন্তু মালয়েশিয়া থেকে ফিরেই তাকে একরকমের ছোঁ মেরে চীন 8 সদস্যের প্রতিনিধি দল একেবারে বাছাই করে তাকে সহ চীন নিয়ে যাচ্ছে? কি ঘটলো
আসলে এনসিপির ভেতরে সুনির্দিষ্টভাবে একেবারে স্পষ্টভাবে দুটো ভাগ হয়েছে, মার্কিন শিবির আর এখন চীন তার শিবির চিহ্নিত করার চেষ্টা করছে। এই দুটো শিবির মূলত কি উদ্দেশ্যে কাজ করবে? দেখুন, মার্কিন শিবিরের মূল লক্ষ্য আপনাদেরকে আমি বারবার বলছি, 5ই আগস্টের পর থেকে যখন কক্সবাজারে গিয়ে উপস্থিত হলেন এনসিপির একদল নেতা নেত্রী, আর আমরা জানলাম জুলাই মাস জুড়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত লন্ডন চলে গেছেন এবং ডক্টর ইউনুসকে জুলাইয়ের শেষে সন্ত্রাসবাদ নিয়ে ধমকে 5ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রই আদায় করে নিয়েছে এই কথা যে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন। তখন থেকেই 5ই আগস্ট থেকে আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে যাতে খুব দ্রুত একটা নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটে এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করা যায় এবং বাংলাদেশে যাতে কোনোভাবেই তারা যেই পন্থাকে কট্টর পন্থা হিসেবে দেখে, যেই পন্থাকে তারা একরকমের ধর্মীয় মৌলবাদের রাজনীতি, সন্ত্রাসবাদের রাজনীতি হিসেবে মনে করে, সেই রাজনীতি যাতে বাংলাদেশে ক্ষমতায় শীর্ষে বসতে না পারে বা ক্ষমতার কেন্দ্রে থাকতে না পারে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এখন যত তারা বাড়ছে নির্বাচন অনুষ্ঠানে, আসলে নির্বাচন না হওয়ার বা পিছিয়ে দেওয়ার বা যত দেরিতে হয় তত ভালো হয়, সেই অবস্থানে তত বেশি সরছে জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতৃবৃন্দ, মানে নাহিদ ইসলাম, আখতার হোসেনরা। দেখুন, মার্কিন শিবির কোনটি? এনসিপির মার্কিন শিবির হচ্ছে, আমি আপনাদের বারবার বলছি, তাসনিম জারার নেতৃত্বে যে শিবির, যাদেরকে বাছাই করে তাসনিম জারা কক্সবাজার নিয়ে গিয়েছিলেন এবং নাহিদ ইসলাম, আখতার হোসেনরা জানতেনই না যাদের সম্পর্কে, মানে হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং তাসনিম জারা আর তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ। আসলে তো এনসিপি দলটা বেশি দিন টিকবে না, এটা তো আমি আপনাদেরকে 3রা আগস্ট বলেছি যে তাদের জুলাই পদযাত্রাটি যেভাবে শেষ হলো, তারা যে ধরনের অস্পষ্ট কথার একটা নতুন বাংলাদেশের ইশতেহার দিচ্ছেন, যেভাবে কোথাও তারা লোক জমাতে পারেননি, মোমবাতিটা ফুঁ দিলেই নিভে যাবে। কিন্তু এই যে 8-10 জনের একটা পরিচিতি তৈরি হয়েছে সারা বাংলাদেশ জুড়ে জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে, প্রতিনিধি হিসেবে, তাদেরকে নিয়েই একরকমের টানাটানি এখন মার্কিন যুক্তরাষ্ট্র শিবিরেও যেমন, তেমনি চীন এখন এই নতুন খেলোয়াড় হিসেবে এখানে যুক্ত হয়ে নির্বাচন ঠেকানোর যে শিবির তৈরি করছে, সেই শিবিরেও এই 8-10 জন নেতাকে নিয়েই কিন্তু টানাটানি। যে কারণে কক্সবাজারে যাওয়া নাসির উদ্দিন পাটোয়ারিকে আমরা দেখি কক্সবাজার থেকে তিনি ফিরলেন, শোকজ পেলেন যে কেন কক্সবাজারে গেলেন, এবং সেই শোকজের উত্তর না দিয়ে তাসনিম জারা তখন নাহিদ ইসলাম আর আখতার হোসেনকে নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বসালেন। কিন্তু ট্রেসি অ্যান জ্যাকবসন নাহিদ ইসলাম আর আখতার হোসেনকে নির্বাচনে যেতে রাজি করাতে পারলেন না। নাসির উদ্দিন পাটোয়ারি তাসনিম জারার দল থেকে তখন ঝরে পড়ে চলে এসেছেন আবার নাহিদ ইসলাম, আখতার হোসেনদের দলে। আর এই চীন সফরে আরেকজনকে বাছাই করা হয়েছে, তিনি সার্জিস আলম। দেখুন, সার্জিস আলম হচ্ছেন সেই ব্যক্তি, আগস্ট পর্যন্ত গলা কাঁপিয়ে কাঁপিয়ে তিনি বঙ্গবন্ধু বিষয়ে তার প্রেমের বক্তৃতা দিয়ে গেছেন, কিন্তু যেই মাত্র খেলা ঘুরে গেছে তিনি তখন ছাত্রলীগ নেতা থেকে ভীষণ কট্টর আওয়ামী বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, হাসিনা বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী হয়ে উঠেছেন। কাজে সার্জিস আলম কক্সবাজারে তাসনিম জারার সঙ্গে যেমন আছেন, তেমনি তিনি আছেন নাহিদ ইসলামের সঙ্গেও, এবং সে কারণে তিনি কক্সবাজারেও ঘুরে আসছেন, আবার এখন চীনেও ঘুরতে যাচ্ছেন। চীন কেন নির্বাচন ঠেকানোর শিবিরে যোগ দিল? দেখুন, চীনের জন্য বিষয়টি স্পষ্ট। চীনের বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ ছিল এই মুহূর্তে তিস্তা প্রকল্প, যে কারণে আপনাদের মনে থাকবে বিএনপি চীনকে, তারা যে চীনের সঙ্গেই আছে সেটা বোঝাতে সেই ফেব্রুয়ারিতেই তিস্তা লং মার্চ আয়োজন করলো, 2 দিন ব্যাপী, এবং ব্যাপক জনসমাগম ঘটালো, এবং সেই সমাবেশ থেকে বিএনপি ঘোষণা দিল যে তারা তিস্তা প্রকল্পের পক্ষে এবং সেই প্রকল্পটি তারা চীনকে দিয়েই বাস্তবায়ন করতে চায়। তখন থেকেই আপনাদের মনে থাকবে আমি বয়ানেও আলোচনা করেছিলাম যে ডক্টর ইউনুস সরকার এবং ডক্টর ইউনুস সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তাদের মধ্যে একটা তাড়াহুড়ো দেখা যায় যে তারাও হাত তুলে বলতে থাকেন যে আমরাও মনে করছি দ্রুত আমরা চীনকে এই তিস্তা প্রকল্পের কাজ দিয়ে দিব। তিস্তা প্রকল্প হচ্ছে সেই প্রকল্প যে প্রকল্প নিয়ে স্পর্শকাতরতা এবং মন কষাকষিতে বিশেষজ্ঞরা মনে করেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার আগের যে পরপর 2টো সফর, জুনের শেষে এবং জুলাইয়ের শুরুতে ভারত এবং চীন, এই 2টো সফরই যে খারাপ হয়ে গেল, এবং কোনো সফরেই যে শেখ হাসিনা কোনো বন্ধুত্বের আভাস পেলেন না, কারণ একদিকে তিনি যেমন ভারতকে তিস্তা প্রকল্পটি বুঝিয়ে দিয়ে এলেন না, ঠিক তেমনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তুত ছিলেন যে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা তাদেরকে তিস্তা প্রকল্প বুঝিয়ে দেবেন, কিন্তু শেখ হাসিনা সেই প্রকল্প দিতে তখনও প্রস্তুত নন। তিনি তখনও ভাবছেন ভারতের সঙ্গেই এটা চূড়ান্ত করা ভালো হবে, এবং এই অবস্থায় চীন সফরটি এমন খারাপভাবে শেষ হয় যে একদিন আগে রাষ্ট্রীয় সফরকে সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে এসেছিলেন। কাজেই তিস্তা প্রকল্প ছিল চীনের অনেক বছর ধরে বাংলাদেশে প্রধান আগ্রহের জায়গা। এখন মার্চে ডক্টর ইউনুস চীনে গিয়ে বলে এসেছিলেন তার সরকারই চীনকে তিস্তা প্রকল্প দেবে, এবং খুবই সম্প্রতি ডক্টর ইউনুস সরকার ঘোষণা করেছে জানুয়ারি থেকে তিস্তা প্রকল্পের কাজ শুরু হবে,
এবং চীনের অর্থায়নে, চীনের পরিকল্পনাতেই, চীনের বাস্তবায়নেই সরকার এই প্রকল্পটি বাস্তবায়ন করতে চায়। তাহলে এই অবস্থায় চীন ঠিক কেন চাইবে ফেব্রুয়ারি মাসে, মানে যদি কোনো কারণে জানুয়ারি মাসে শুরু না করা যায় এই প্রকল্প, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে চীনের কি লাভ? বাংলাদেশে নির্বাচনের সময় যত বেশি ঘনিয়ে আসছে তত বেশি জটিলতা দেখা দিচ্ছে। গতকালকেই নির্বাচন কমিশনের প্রধান তিনি বক্তব্য দিয়েছে। তিনি বলছে ডক্টর ইউনূস সরকার যদি আমাকে নির্বাচনের জন্য বেশি প্রেশার দেয় আমি পদত্যাগ করব। তিনি আরও একটি কথা বলেছে, তিনি বলেছে আওয়ামী লীগের যতদিন বিচার কার্য চলমান থাকবে ততদিন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে নির্বাচন কমিশন প্রধান ক্লিয়ার করে দিল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না। আবার এটাও বুঝিয়ে দিল যে ডক্টর ইউনূস সরকার এই নির্বাচন কমিশন যিনি আছেন ওনাকে প্রেশার ক্রিয়েটও করতে পারবে না বা প্রেশার দিচ্ছে না, কারণ প্রেশার বেশি দিলে তিনি পদত্যাগ করবে, ক্লিয়ার করে দিয়েছে। আর এই নির্বাচন কমিশনার কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে নেমেছে আমরা সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা এতদিন দেখেছি জামায়াতে ইসলাম পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, না হলে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না এবং পিআর পদ্ধতির জন্য তারা আন্দোলনে নামবে। কিন্তু গতকাল থেকেই জামাতের সুর আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, জামাতও নির্বাচনমুখী হচ্ছে। এনসিপি তো মালয়েশিয়া ঘুরছে, চীনে ঘুরছে, একবার এক কথা বলে, আবার বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আবার বলে পিআর ছাড়া নির্বাচন হবে না। এনসিপিকে আমরা গণাই ধরি না, জামাতের ডিসিশন যেটা এনসিপির ডিসিশন সেটা হবে, কারণ এনসিপি হচ্ছে জামাতের প্রক্সি সংগঠন, এই বিপার্টিও জামাতের প্রক্সি সংগঠন, সেটা আমরা অনেক আগে থেকে অবগত আছি। এখন করব মূল আলোচনা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। কেন এই সকল বিষয় ঘটছে এবং জামাতও কেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আস্তে আস্তে পিআর পদ্ধতি থেকে সরে আসছে, এনসিপিও কেন নির্বাচন অংশগ্রহণ করবে, তার মেইন রিজন হচ্ছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ একটা ফ্যাক্ট বাংলাদেশ, এটা আমি সবসময় বলি। কেন বলি জানেন? এখন যখন আওয়ামী লীগ মোটামুটি একটা ভালো অবস্থানে চলে আসতেছে নির্বাচনের আগে, বহির্বিশ্ব থেকে আওয়ামী লীগের পক্ষ হয়ে অনেকেই প্রেশার ক্রিয়েট করতেছে এই সরকারকে, কারণ আওয়ামী লীগ নির্বাচন হয়তো অংশগ্রহণ করলেও করতে পারে, এরকম একটা ভয় এই জামাত ইসলামী, এনসিপি এবং বিএনপির মনে ঢুকে গিয়েছে। তাই তাদেরকে আবার এক হতে হবে, একটি সাজানো নির্বাচন করে অন্তত ক্ষমতা তাদের সিন্ডিকেটের ভিতর রাখতে হবে। বিএনপি হলো সমস্যা নয়, এখন আসন ভাগাভাগি দর কষাকষি চলবে এই বিএনপি এনসিপি জামাতের মধ্যে, এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। তাই পিআর টিআর বাদ দিয়ে জামাত যা আসন পায়, এনসিপি যা আসন পায়, বিএনপি যা আসন তাদেরকে বন্টন করে দেয়, সেটাই তাদের জন্য মঙ্গলজনক। কারণ অন্তত বিএনপি মন্দের ভালো, অন্তত জামাত এনসিপি ইসলামিক দলগুলোর জন্য। আওয়ামী লীগ আসলে তো কারণ স্থান নাই, সেটা তারা বুঝতে পেরে গিয়েছে। কারণ আওয়ামী লীগ যেভাবে বলতেছে তত্ত্বাবধায়ক সরকার হলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো, ডক্টর ইউনূসের অধীনে আমরা নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ থাকলেও আমরা অংশগ্রহণ করবো না। তার মানে তারা বুঝতে পারতেছে বহির্বিশ্ব থেকে একটা চাপ আসবে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। সে কারণে তারা একত্রিত হয়ে একটা ছক আছে নির্বাচনের আগে, যাতে করে কে কোথায় কত আসন পাবে সাজানো একটি নির্বাচন করে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। কারণ এখন যদি বিএনপির হাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তুলে না দেওয়া হয়, বেশি দেরি হয়ে যায়, আওয়ামী লীগ গুছিয়ে ডক্টর ইউনূস সরকারের পতন ঘটিয়ে বহির্বিশ্বের সাপোর্ট নিয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার হয়তো গঠন হইলেও হয়ে যেতে পারে। আর সেটা যদি হয়ে যায়, আওয়ামী লীগ তখন ওই নির্বাচন অংশগ্রহণ করে নিরপেক্ষভাবে নির্বাচন হয়ে যায়। বাই চান্স কোনো রকমে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসে, তাহলে এই সকল চুনুপুটি রাজনৈতিক দলের আজীবনের জন্য কবর রচনা হয়ে যাবে, বিএনপিরও অবস্থা খুব খারাপ হয়ে যাবে, বিএনপি দলটা থেকেও তখন না হয়ে যাবে বাংলাদেশে। যে কালকে কলকাতা থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা দেখা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে দিল্লিতে। কালকে কলকাতায় এসেছিলেন নরেন্দ্র মোদী, এর আগে বিহারে গেছিলেন, বিহার থেকে কলকাতায় কালকে একটা জনসভা করে তিনি দিল্লি ফেরার কথা ছিল। দিল্লিতে তিনি নাকি হিন্ডন এয়ারবেসে নামেন। হিন্ডন এয়ারবেসে সাধারণত প্রধানমন্ত্রী নামেন না, নামেন সেখানেই নাকি শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে এবং 15 মিনিট কথা হয়েছে চা খেতে খেতে। এই খবরটা আমি পাই আজকে সকালবেলা। খবরটা পাওয়ার পর আমি নানানভাবে এটাকে কনফার্ম করার জন্য বিভিন্ন লোকের সঙ্গে দিল্লিতে আমি যোগাযোগ করেছি, কেউই কিন্তু কোনো কথা বলছে না। এর মধ্যে একজনের কথা আমি বলতে পারি, যিনি এই মুহূর্তে সব থেকে বেশি বিতর্কিত, নাম বলবো না, আপনারা বুঝে নিন। তিনি ক্যাবিনেট র্যাঙ্কের অথচ মন্ত্রী নন, কিন্তু সমস্ত ডিসিশনগুলো তিনি নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, জয়শঙ্কর সবাই মিলে নেন। এই যে গোষ্ঠীটা রয়েছে, এরাই মোটামুটি দেশটা চালায়
বহির্বিশ্বটা চালায়, আর আভ্যন্তরীণ দেশটা চালান হচ্ছে অমিত শাহ। দুজনে মোটামুটি আনঅফিসিয়ালি ভাগ হয়ে গিয়েছে। আমি দেশের অভ্যন্তর দেখছি, আপনারা বিদেশ দেখুন, এইরকম ভাবে একটা ভাগাভাগি হয়েছে। তা তাকে যখন আমি ফোন করি, তিনি তখন হ্যাঁও বলেন না, নাও বলেন না। তো আমি বললাম, দেখুন, সংস্কৃতে একটা কথা আছে, মৌনেন সম্মতি লক্ষণম, অর্থাৎ যে মৌন থাকে তাকে বলা হয় সম্মতি আছে। আমি কি সে ব্যাপারে ধরে নিতে পারি সেটাই? উনি বলেন, দেখো এই ব্যাপারটা হচ্ছে এত সেন্সিটিভ ইস্যু, এখন এই ব্যাপারটা যদি আমার নামটা জড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশে একটা রাজনৈতিক ভূচাল হয়ে যাবে, মানে ভূমিকম্প হয়ে যাবে। ফলে আমি এটা নিয়ে হ্যাঁও বলবো না, নাও বলবো না। তবে হ্যাঁ, এই খবরটা সত্যি, কালকে উনি হিন্ডান এয়ারবেসেই নেমেছিলেন। যদি কলকাতা সফর শেষে তিনি হিন্ডান এয়ারবেসে নেমে থাকেন, সেই খবরটা যদি সত্যি হয়, তাহলে যে খবরটা শোনা যাচ্ছে সেই খবরটা খুব একটা ভুল বলা যায় না। কেউ এ ব্যাপারে মুখ খুলছেন। একটা হচ্ছে শনিবার দিন আমাদের এখানে ছুটি থাকে, শনি রবি। আমাদের ছুটি হলে তো আমরা সব ব্যস্ত হয়ে পড়েন। সন্ধ্যের পর তারা চার পাত্র না চাপালে তারা মুখ খুলবে না। কিন্তু আমাকে তো সন্ধ্যের আগে খবর ছাড়তে হবে। তাই আমি যতটুকু খবর পেয়েছি তাই নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, এই খবরের সত্যতা সম্পর্কে আমার কিন্তু এখনো রকম সন্দেহ রয়েছে। তবে এই যে হঠাৎ আমলাদের মুখ বুজে থাকা, হ্যাঁও না, নাও না, মুজির হিন্ডান এয়ারবেসে নামা, সমস্ত কিছু মিলিয়ে একটা মানে সত্যতার অবকাশ একটা থেকে যায়। এখন যদি শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করেন, তাহলে সেটা ভীষণ অর্থবহ। কারণ এর আগে একবার দেখা করার কথা হয়েছিল, আমি ভিডিও করেছিলাম যে দেখা করবেন, উনি বলেছেন। পরে উনি বলেছেন, না, এখন তো উনি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশে তো নেই, এখন উনি আমাদের দেশে নির্বাসিত প্রধানমন্ত্রী। ফলে আমি চেয়ারে থেকে এইভাবে দেখা করতে ওনার সঙ্গে সাংবিধানিক যে পজিশনে থেকে আমি দেখা করতে পারি না। এখন যখন সমস্ত সাংবিধানিক অভিধান ভেঙে যখন উনি দেখা করছেন, তার মানে এটা একটা বড় সিগন্যাল হতে পারে। যদি সত্যি হয়, বড় সিগন্যাল এই কারণে যে পাশা পলটের কথা শোনা যাচ্ছে তা হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে, এবং সে ব্যাপারে তার সঙ্গে মত বিনিময়ও হতে পারে। এছাড়া শারীরিক কুশলতার ব্যাপার তো রয়েছেই। একে অপরকে বহুদিন ধরে চেনেন, একসঙ্গে মানে সময় কাটিয়েছেন, কূটনৈতিক রাজনৈতিক কথাবার্তা বলেছেন। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো দেখলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল একাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।